হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব বক্স। আজকে আমরা পার্সেন্টেজের পার্ট 2 এর ভিডিও নিয়ে এসেছি। পার্ট 1 এর ভিডিওতে আমরা কি দেখেছিলাম? পার্ট 1 এ আমরা দেখেছিলাম কিভাবে পার্সেন্টেজ থেকে আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারবো এবং কিছু ইম্পর্টেন্ট পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ কনভার্সন আমরা মনে রেখেছিলাম। মনে রাখার দরকার কি? মনে রাখার দরকার হচ্ছে, যদি তোমায় কেউ জিজ্ঞেস করে 11.11% অফ 72, যদি কেউ জিজ্ঞেস করে, যদি তুমি না জানো 11.11%কে যদি আমরা ভগ্নাংশ বা কনভার্ট করি ভগ্নাংশে, তাহলে কত হয়, তাহলে তুমি করতে বসবে এটা 11.11 ডিভাইড বাই 100 ইন্টু 72। এটা করতে অনেক টাইম লাগবে, তোমার খাতা লাগবে, পেন লাগবে। কিন্তু তুমি যদি জানো 11.11%কে যদি আমি ভগ্নাংশে কনভার্ট করি, একের নয় হয়, তাহলে তোমার খাতা পেনও লাগবে না। 11.11% ইকুয়াল টু 1/9, তাহলে 1/9 ইন্টু 72, 9×8 = 72। তোমরা যদি পার্ট 1 এর ভিডিওটা না দেখে থাকো, তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো পার্ট 1 এর ভিডিওটা দেখে তারপরেই পার্ট 2 এর ভিডিওটা দেখতে, তাহলে তোমাদের সুবিধা হবে। আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে পার্ট 1 এর ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। ধরো কেউ জিজ্ঞেস করলো 27.27%, 27.27% অফ 33 কত হবে? তাহলে তোমাকে যদি না জেনে থাকো, তোমাকে আবার করতে বসতে হবে। 27.27% নেই, কিন্তু আমরা জানি 9.09% ইকুয়াল টু 1/11। তাহলে 27.27 থেকে 3 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এটা হয় 9.09% অফ 33। তাহলে 3 ইন্টু 9.09% মানে 1/11 ইন্টু 33। মুখে মুখে করে দিতে পারবো না আমরা, 3 × 9 হয়। তাহলে এগুলো এতটা ইম্পর্টেন্ট, তোমরা তাহলে ভিডিওটা দেখে নাও। তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নিতে পারো। এরপর আজকে আমরা কি করব? আজকে আমরা একটু অ্যাডভান্স করব। আমরা কিছু এক্সাম্পল নেব, এক্সাম্পলের মাধ্যমে দেখব পার্সেন্টেজ কতটা ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ এতটা ইম্পর্টেন্ট যে পার্সেন্টেজ ভালো করে না জানা থাকলে আমাদের প্রফিট লস ভালো করে হবে না, আমাদের মিশ্রণ বা মিক্সচার ভালো করে হবে না, টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো করে হবে না। পার্সেন্টেজ হচ্ছে আমাদের বেসিক, পার্সেন্টেজ আমাদের জানতেই হবে। তো আজ আমরা দেখব কি, প্রাইস, কনজাম্পশন, এক্সপেন্ডিচার। এটাই তোমরা ধরে নিতে পারো আজকে আমাদের টপিক। টপিকের এমনিতে কোনো নাম নেই, এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। প্রাইস বা আমরা বাংলায় মূল্য বলে থাকি। কনজাম্পশন, কনজাম্পশন মানে এখানে ব্যবহার, কতটা ব্যবহার করছি বা কতটা ব্যবহার করছি। এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়, কতটা ব্যয় হয়েছে। তো আমি শর্টে প্রাইসকে পি লিখছি, প্রাইসকে পি লিখলাম, এটাকে সি লিখলাম, ব্যবহার বা কনজাম্পশনকে, এক্সপেন্ডিচারকে ই লিখলাম। ফর এক্সাম্পল, ধরো চিনি দাম হচ্ছে 10 টাকা পার কেজি, আর আমি 6 কেজি কিনেছি। তাহলে কতটা ব্যবহার করছি? 6 কেজি, কনজাম্পশন কতটা। তাহলে আমার এক্সপেন্ডিচার কত হবে? আরে 10 ইন্টু 6, 60 টাকা এক্সপেন্ডিচার আমার। তাহলে আমি এটা ফর্মুলা তৈরি করতে পারি, পি ইন্টু সি ইকুয়াল টু ই, প্রাইস ইন্টু কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। এই ফর্মুলাটা তোমরা যদি দেখো, অনেকটা স্পিড টাইম ডিস্টেন্সের মতো, ডি ইকুয়াল টু এস ইন্টু টি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, প্রায় অনেকটা এরকমই। এরপর তোমাদের আমি দেখাবো এই তিনটে কিভাবে নিজেদের উপর ডিপেন্ড করে, একটা একটার উপর কিভাবে ডিপেন্ড করে। তো আমি কিছু এক্সাম্পল নেবো, এক্সাম্পল নিলে তোমরা খুব ইজিলি বুঝে যাবে। তাহলে দেখো, যখন আমি ধরছি প্রাইস, কনজাম্পশন, এক্সপেন্ডিচার। ধরো প্রাইস 10 টাকা, প্রথম, এটা আমার ফার্স্ট কেস, এটা আমার সেকেন্ড কেস। ফার্স্ট কেসে প্রাইস 10 টাকা, সেকেন্ড কেসেও আমি প্রাইস 10 টাকাই ধরলাম। এখানে কনজাম্পশন ফার্স্ট কেসে 6 টাকা, 6 কেজি সরি, আর এখানে প্রাইস হচ্ছে 10 কেজি, 10 টাকা পার কেজি, এখানেও 10 টাকা পার কেজি। আর এখানে আমি 7 ধরলাম, সেকেন্ড কেসে কনজাম্পশন হচ্ছে 7 কেজি। তাহলে আমার এক্সপেন্ডিচারে কি চেঞ্জ হচ্ছে? এটা আমার 60 টাকা হবে, এটা আমার 70 টাকা হবে।
তাহলে দেখো আমার প্রাইস কনস্ট্যান্ট, পি যখন আমার কনস্ট্যান্ট, তাহলে আমি এখান থেকে একটা ফর্মুলা বের করতে পারি। আর এটা আমার কি হবে, 60/70, বা এটাকে আমি যদি অনুপাতে নিই তাহলে 6:7 করতে পারি। এটা যদি অনুপাতে নিই 6:7 করতে পারি। তাহলে হোয়েন পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সি প্রপোর্শনাল টু ই, বা আমি বলতে পারি C1/C2 ইকুয়াল টু E1/E2। মানে এই প্রথম কেসে 6, এখানেও 6, দেখো এখানে 7, এখানেও 7, ওই জন্য C1/C2 ইকুয়াল টু E1/E2 প্রপোর্শনাল। এবার যদি আমার উল্টো হয় মানে আমি এই পার্টটা মুছে দিচ্ছি। আমার ধরো সি কনস্ট্যান্ট হয়ে গেল, আর আমার পি, সি কনস্ট্যান্ট হলে পি আর ই কিভাবে দুজনের উপর নির্ভর করবে সেটা দেখাবো। ধরো প্রথম ক্ষেত্রে আমার 10 টাকা পার কেজি, আর সেকেন্ড ক্ষেত্রে আমার 20 টাকা পার কেজি। আমি 5 কেজি নিয়েছি, আর সেকেন্ড ক্ষেত্রে আমি 5 কেজি নিয়েছি। তাহলে এখানে আমার দাম কত হবে, 50 টাকা, আর এখানে আমার হবে 100 টাকা। তাহলে এখানে সি কনস্ট্যান্ট, এখানে যদি আমি অনুপাত নিই 10 আর 20 অনুপাত 1:2 হয়, এখানে 50 আর 100 অনুপাত 1:2 হয়। তাহলে এই ক্ষেত্রেও সি যখন কনস্ট্যান্ট, মানে কনজাম্পশন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমার P1/P2 ইকুয়াল টু E1/E2। এবার আমি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যদি ই কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে। এগুলো আমি কেন করাচ্ছি তোমরা একটু পরে বুঝতে পারবে, এক্সাম্পল দিলে কত ইজিলি হয়ে যাবে অঙ্ক তোমরা দেখতে পাবে। এগুলো তোমরা শর্টকাট বলতে পারো। ধরো প্রাইস আছে 10 টাকা পার কেজি, আর সেকেন্ড ক্ষেত্রে প্রাইস হচ্ছে 20 টাকা পার কেজি। ধরো এখানে আমার ই কনস্ট্যান্ট বলেছি, তাহলে আমি 40 টাকা ধরলাম, আর সেকেন্ড ক্ষেত্রেও 40 টাকা ধরলাম। তাহলে এটা আমার 4 কেজি নিতে হবে, আর এখানে 2 কেজি নিতে হবে। এবার যদি তোমরা দেখো যখন ই কনস্ট্যান্ট, এটা যদি আমি অনুপাত নিই 10:20, তাহলে কত হয় আমার 1:2, আর এখানে যদি 4:2 ধরি তাহলে 2:1 হয়, উল্টো হয়ে যাচ্ছে। তাহলে ই যখন কনস্ট্যান্ট তখন P1/P2 ইকুয়াল টু উল্টোটা হবে C2/C1। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা দিয়ে হাফ অঙ্ক হয়ে যাবে। তাহলে তোমাদের একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখলে তোমাদের সুবিধা হবে বুঝতে। বলেছে যদি পেট্রোলের দাম 20% বৃদ্ধি পায়, তবে কত শতাংশ কম পেট্রোল ব্যবহার করলে ব্যয় একই থাকবে, মানে এক্সপেন্ডিচার একই থাকবে। দাম বেড়েছে মানে প্রাইস বেড়েছে, এবার কনজাম্পশন কতটা কমাতে হবে যাতে ই একই থাকে, মানে এক্সপেন্ডিচার একই থাকে। তাহলে আমি এখান থেকে বলতে পারি আমার ই ইকুয়াল টু কনস্ট্যান্ট, 20% বৃদ্ধি, 20% মানে তো আমরা জানি কত, 1/5। তাহলে ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, আর এখানে 20% কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তাহলে ডিনোমিনেটর, আর এখানে ডিনোমিনেটর প্লাস নিউমিনেটর। কেন প্লাস, না এখানে বৃদ্ধি হয়েছে। তাহলে 5 + 1 6। তোমরা যদি এটা না বুঝো তাহলে তোমরা আমার প্রথম ভিডিওটা দেখে নাও পার্সেন্টেজের, ওখানে আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। এরপর দেখো 5:6 হয়ে গেল। 20% কি, এটা এটা কিসের দাম লিখছি, এটা প্রাইস, আমার পেট্রোলের দাম বা প্রাইস। ওকে, দাম হচ্ছে আমার প্রথমে যদি 5 হয় ইনিশিয়াল, তাহলে ফাইনাল 6 হবে, কারণ 20% বৃদ্ধি পেয়েছে। এবার আমরা জানি PCE, এটা আমি করে করে দেখাচ্ছি লিখে লিখে, নাহলে এত টাইমও লাগবে না অঙ্কটা করতে। এবার এইটা আমার কনস্ট্যান্ট, আমি কনস্ট্যান্ট যা কিছু ধরে নিচ্ছি, ধরেছি প্রথম ক্ষেত্রে 1, সেকেন্ড ক্ষেত্রে 1, দাম মানে ব্যয়। তাহলে প্রাইস আমার ইনিশিয়ালি 5, ফাইনাল প্রাইস হলো আমার 6 টাকা। তাহলে আমি বলেছি ই যখন কনস্ট্যান্ট, পি আর সি ইনভার্সলি প্রপোর্শনাল, রিভার্স হবে 1/c। তাহলে এটা যদি 5/6 হয়, এটা 6/5 হবে। তাহলে আমাকে বলেছে কত শতাংশ কম পেট্রোল ব্যবহার করলে, মানে কনজাম্পশন কত কমাতে হবে। কমাতেই হবে, কারণ প্রথম ক্ষেত্রে 6, তারপরে 5 হয়েছে, কত কমাতে হবে। এবার কত শতাংশ বৃদ্ধি, মানে
পার্সেন্টেজ চেঞ্জ, আমি এটা ফর্মুলা বলেছিলাম, পার্সেন্টেজ চেঞ্জ বা শতকরা হ্রাস বা বৃদ্ধি, পার্সেন্টেজ চেঞ্জের একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইড বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100, এত পার্সেন্ট হবে। তাহলে এটা আমার ফার্স্ট কেস ছিল, এটা সেকেন্ড কেস ছিল। তাহলে কত আমায় করতে হবে, কত চেঞ্জ হবে কনজাম্পশন বা ব্যবহার। তাহলে আমার ফাইনাল ভ্যালু কত, ফাইনাল ভ্যালু আমার 5, ইনিশিয়াল ভ্যালু 6 ডিভাইড বাই ইনিশিয়াল ভ্যালু 6 মানে 1/6। এবার মাইনাস আসছে এখানে 5 থেকে, তার মানে মাইনাস কখন আসে, যখন হ্রাস পায়। তাহলে 1/6 আমরা হ্রাস পাচ্ছে, 1/6 মানে আমরা জানি 16.66% ডিক্রিজড, হ্রাস পাবে। ওকে, তোমরা বুঝতে পারলে? যদি না বুঝে থাকো, কোন জায়গাটা বোঝোনি আমাকে কমেন্টে জানিও, আমি আরো ভালো করে বুঝিয়ে নতুন একটা ভিডিও বানাবো। এরপর আমরা দেখব আরেকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ধরো প্রাইস, এখানে কনজাম্পশন বা ব্যবহার কতটা করেছি, আর এক্সপেন্ডিচার, এগুলো আমি একদম ডিরেক্ট নিলাম। প্রাইস ধরি আমি 11.11% ইনক্রিজ হয়েছে, ওই জন্য প্লাস দিয়েছি। যেটা এক্সপেন্ডিচার বা ব্যয়, সেটা ধরো একই রেখেছি। তাহলে আমার কনজাম্পশন বৃদ্ধি কত, বৃদ্ধি বা কত হ্রাস করতে হবে যাতে ই কনস্ট্যান্ট থাকে। তাহলে আমি সেইভাবে পি সি ই লিখে নিলাম। 11.11% বৃদ্ধি, 11.11% মানে আমরা জানি 1/9। তাহলে যদি ফার্স্ট কেস হয়, এটা সেকেন্ড কেস হয়, তাই যদি 9 হয় তাহলে এটা 9 + 1 10 হবে, তাই তো? এইটা আমার কনস্ট্যান্ট, দুটোই 1 1 ধরে নিলাম। এখানে আমি যা খুশি ধরতে পারি, এটা কনস্ট্যান্ট, 2 ধরতে পারি, 2 2 ধরতে পারি, 3 3 ধরতে পারি, যা খুশি। তাহলে সি কি হবে, ই যখন কনস্ট্যান্ট আমরা জানি পি প্রপোর্শনাল টু 1/c, ব্যস্তানুপাতিক। তাহলে এটি যে 9 10 হয়, তাহলে এটা 10 9 হবে। এটা অনুপাত লিখছি আমরা, 1:2 এর অনুপাত কত। তাহলে আমি এবার কি করতে পারি, কনজাম্পশন, এটা ফার্স্ট কেস, তাহলে আমি এখানে লিখতে পারি C1 C2, ফার্স্ট কেসে 10, সেকেন্ড কেসে 9। তাহলে কত হ্রাস পেয়েছে, 1। তাহলে 10-এ যদি 1 হ্রাস পায়, 1-এ হ্রাস পাবে 1/10, আর 100-তে হ্রাস পাবে কত, 1/10 ইন্টু 100, মানে কনজাম্পশন 10% কমাতে হবে। এবার এটা আমি ডিরেক্টও করতে পারি ফর্মুলা দিয়ে, পার্সেন্টেজ চেঞ্জ, পার্সেন্টেজ, এটা আমার 2 মানে ফাইনাল ভ্যালু, এটা আমার ফাইনাল ভ্যালু, এটা আমার ইনিশিয়াল ভ্যালু। ফর্মুলা কি, ফাইনাল ভ্যালু মানে 9 মাইনাস ইনিশিয়াল ভ্যালু 10 ডিভাইড বাই 10, এত পার্সেন্ট। যেহেতু উপরে মাইনাস আসছে মানে 1/10 আসছে, 1/10 মানে হচ্ছে 10%, আর মাইনাসের জন্য 10% হ্রাস। এইটা গেল এক রকমের এক্সাম্পল। এরপর আমরা আর এক রকম দেখব, একটা এক্সাম্পল দেখব, খুব সুন্দর এক্সাম্পল, সেটা আমরা এক্সাম্পলটা দেখে নিই। বলছে যদি পেনের মূল্য 20% কমে যায়, রথিন তাহলে 1440 টাকায় আরো 12টি পেন কিনতে পারে। একটি পেনের আসল দাম কত, মানে একটি পেনের আসলে দাম কত ছিল। এই যে দেখছো রথিন, আমার নাম হচ্ছে রথিন বিশ্বাস, তোমরা আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, রথিন বিশ্বাস বলে অ্যাকাউন্ট আছে। ওকে, আমরা প্রবলেমে যাই। যদি পেনের মূল্য 20% কমে যায়, মূল্য মানে এখানে প্রাইসের কথা বলেছে। রথিন তাহলে 1440 টাকায় আরো 12টি পেন, 12টি মানে ব্যবহার, মানে ওখানে আমরা কেজি লিখছিলাম, এখানে কনজাম্পশন মানে 12টা, সি এর জায়গায় আমরা 12 লিখব। তাহলে 1440 টাকায়, টাকাটা সবসময় মানে ব্যয় সবসময় একই আছে, দেখো ব্যয় মানে কি, এক্সপেন্ডিচার সবসময় একই আছে। তাহলে আমরা আবার সেই টেবিল বানিয়ে নেবো, পি সি ই। এটা ধরো আমার ফার্স্ট কেস, এটা আমার সেকেন্ড কেস। তাহলে ই কনস্ট্যান্ট, এর জায়গায় 1 1 করে দিলাম। 20% কমে যায়, 20% হ্রাস, মনে রাখবে 20% কমে যাওয়া মানে 1/5 ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু
যেহেতু কমে যায়, এটা তো নিচে যেটা ডিনোমিনেটরে থাকবে 5, 5 রইলো, আর যেহেতু হ্রাস পাচ্ছে 20% কমে যায়, ওই জন্য 5 মাইনাস 1 হবে, ডিনোমিনেটর মাইনাস নিউমিনেটর, মানে 4 হবে। তাহলে পি আমার ইনিশিয়াল 5 আর ফাইনাল 4, আর যেহেতু ই কনস্ট্যান্ট তাহলে পি ব্যস্তানুপাত সি এর সাথে, তাহলে এটা 4/5 হবে। এবার আমাকে একটা জিনিস বলেছে, ভালো করে দেখতে হবে। এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি, তাহলে C1 C2 4:5। এবার বলেছে 12টি পেন, রথিন তাহলে 1440 টাকা আরো 12টি পেন কিনতে পারতো, মানে এই যে ডিফারেন্সটা C1 C2 সেটা হচ্ছে 12। এবার এইটা তো আমার অনুপাত, আমি তো লিখতে পারি না 5 মাইনাস 4 মানে 1, 1 ইকুয়াল টু 12। তার মানে এটা অনুপাত যেহেতু, তাহলে আমি x নিয়ে নিচ্ছি, এখানে লিখবো না, পরে লিখছি 4x 5x। এই যে ডিফারেন্সটা 5x মাইনাস 4x, এটা দেওয়া আছে 12। পরে এতটা পেন কিনেছি 5x, এটা অনুপাত যেহেতু সেই জন্য x দিয়ে গুণ করছি। এবার xটা আমরা বের করব, তাহলে 5x মাইনাস 4x ইকুয়াল টু 12। তাহলে আমি এখান থেকে x পেয়ে যাব 12। তাহলে আমার C1 কত দাঁড়ালো? C1 হচ্ছে 12 ইন্টু 4, x ইকুয়াল টু আমার 12 48। আর C2 কত? C2 হচ্ছে আমার 12 ইন্টু 5 60, তাই তো? তাহলে C1 টা কি? C1 হচ্ছে আমার পেন, নাম্বার অফ পেনস। আগে আমি 48টা কিনছিলাম, এখন আমি 60টা কিনতে পারছি, ডিফারেন্স 12। এবার আমাকে জিজ্ঞেস করেছে একটি পেনের আসল দাম কত। তাহলে আমার টোটাল কত টাকা কিনেছিলাম? 1440। আর এখন 48 ডিভাইড বাই 48টা পেন কিনেছি, 1440 টাকায় কতগুলো কিনতে পারবো? টোটাল 48টা পেন। আর আমার কাছে আছে 1440 টাকা, তাহলে এক একটা পেনের দাম কত? 1440 ডিভাইড বাই 48, 30 টাকা হয়। এবার তোমাকে যদি এটা জিজ্ঞেস করেনি, যদি কেউ জিজ্ঞেস করে নতুন মূল্য কত, মানে 20% কমে যাওয়ার পরে তখন মূল্য কত হয়েছে, তখন ডিরেক্ট করতে পারো তুমি। 30 ইন্টু 20% কমে গেলে 20/100 কত হয়? 0.006, 30 মাইনাস 6 24, বা এখান থেকেও করতে পারো 1440, আর আমি এখন 60টা পেন কিনতে পাচ্ছি 0.24, এখান থেকেও 24 আসবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এখানে বলেছে, দেখো ভালো করে, যদি একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করা হয়, তবে এই ক্ষেত্রটি, মানে ক্ষেত্রটি বলতে একই এরিয়া, তবে একই এরিয়া বজায় রাখতে কত শতাংশ প্রস্থকে হ্রাস করতে হবে? মাঠের লেন্থ যেটা দৈর্ঘ্য 5% বৃদ্ধি করা হচ্ছে, এবার আমি এরিয়া একই রাখতে চাই, তাহলে আমার যে ব্রেথ বা প্রস্থ সেটা, এটা আমার ব্রেথ, এটা আমার লেন্থ বা দৈর্ঘ্য, এটা আমার ব্রেথ বা প্রস্থ, কত কমাতে হবে যাতে এরিয়া একই থাকে, এই যে পুরো এরিয়াটা একই থাকে। তাহলে আমরা এরিয়ার ফর্মুলা জানি, এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু এরিয়া, বা ক্ষেত্রফল বলি আমরা, ক্ষেত্রফল। তাহলে যদি আমরা ভালো করে দেখি, এইটা তো অনেকটা প্রাইস ইন্টু কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচারের মতো, তাই না? তাহলে এখানে আমাকে জাস্ট বলেছে এল বেড়েছে হচ্ছে 5%, এল মানে আমার এখানে পি বেড়েছে 5%। তাহলে সি আমাকে কত কমাতে হবে যাতে ই আমার একই থাকে, এরিয়া একই, একই ক্ষেত্রটি বজায় রাখতে? তাহলে টেবিল বানিয়ে নেবো। টেবিলটা কিভাবে বানাবো? এল, বি আর ই, আগে যেখানে পি ছিল সেখানে এল এলো, আগে যেখানে সি ছিল বি এলো, এটা আমার এ এরিয়া, আগে যেখানে ই ছিল সেখান থেকে আমার এ এলো। এইবার এল কত? এলে হচ্ছে 5% বৃদ্ধি করা হয়, 5% বৃদ্ধি, 5% বৃদ্ধি মানে আমাদের দেখতে হবে, 5% বৃদ্ধি মানে আমি লিখতে পারি 5/100, 5/100 মানে হচ্ছে 1/20। তাহলে ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, যেটা নিচে আছে হরে সেটা তো এখানে চলে আসবে ডিনোমিনেটরে, আর যেহেতু বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য, তাহলে 20 প্লাস 1 হবে, হর প্লাস লব, আর যদি কম হতো হ্রাস পেত তাহলে 20 মাইনাস 1, তাহলে এটা 20:21 হচ্ছে। তাহলে এইটা আমার ফার্স্ট কেস। সেকেন্ড কেস যদি ধরি 20 আর এটা 21, এরিয়া আমার সেম, আমি 1 1 ধরে নিলাম। তাহলে আমি জানি এরিয়া যখন সেম
বা আমি যদি এক্সপেন্ডিচার বলি, এক্সপেন্ডিচার সেম হচ্ছিল, তখন এই দুটো ব্যস্তানুপাত। তাহলে এটা আমার হবে 21/20। তাহলে তুমি এখান থেকে ডিরেক্ট বের করতে পারো 21-এ হ্রাস পাচ্ছে 1, কারণ 20 হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে, 21-এ হ্রাস পাচ্ছে 1, 1-এ কত আর 100-এ কত। তাহলে বা ফর্মুলা দিয়ে করতে পারি। ফর্মুলা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু। তাহলে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইড বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100। এটা যদি আমি করি তাহলে আমার আসে 4.762, আর সামনে একটা মাইনাস আসবে, 20 - 21 আছে। মাইনাস মানে হচ্ছে আমার এত পার্সেন্ট ডিক্রিজড বা হ্রাস, বা হ্রাস। তাই এটা আমার অ্যান্সার কত হলো? এটা আমার অ্যান্সার হচ্ছে প্রস্থকে 4.762% হ্রাস করতে হবে, তাহলে ক্ষেত্রটি বা এরিয়া সেম থাকবে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে আরও ভিডিও আনবো, তোমরা যদি চাও আমি আরও পার্সেন্টেজের ভিডিও আনবো এবং অন্যান্য টপিকের ভিডিও আসবে, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ যদি জয়েন করতে চাও তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।